ট্রাভেল ব্লগার হিসাবে এত জায়গা থাকতে হঠাৎ তাম্রলিপ্ত বা তমলুক শহর কেন? কি বা আছে এখানে? হোটেল রিসর্ট কিছু আছে? একটু জমিয়ে খাওয়া দাওয়া করা যাবে গেলে? শৃঙ্খলী গ্রন্থ, গ্রিক ভৌগোলিক, চৈনিক গ্রন্থ, ভারতীয় সাহিত্য, ব্রহ্মপুরাণ, জাতকের গল্প এবং মহাভারতের মতো গ্রন্থে এই তাম্রলিপ্ত শহরের উল্লেখ রয়েছে। প্রায় 3000 বছর আগের ইতিহাস মেলে এই শহরে। ময়ূরবংশীয় তাম্রলিপ্ত শহরের প্রথম রাজা ময়ূরধ্বজ এবং তার পুত্র তাম্রধ্বজ। এই সময়কাল থেকে তমলুক শহরে প্রতিষ্ঠিত হল মা বর্গভীমা মন্দির, যেটা 51 পীঠের একটা পীঠ। যদিও এই বর্গভীমা মন্দির প্রতিষ্ঠা নিয়ে কিছু মতভেদ থাকলেও থাকতে পারে। শ্রীচৈতন্যদেব পুরী জগন্নাথ মন্দিরে যাওয়ার পথে এই তমলুক শহরে এক শিষ্যের বাড়িতে থেকে গিয়েছিলেন। সেই স্মৃতি আজও বর্তমান। এ তো গেল তাম্রলিপ্ত শহরের প্রাচীন কালের কথা। এবারে আসা যাক তমলুকের বর্তমান কাল। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ঘটনার সাক্ষী ছিল এই তমলুক রাজবাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি এই শহরে এসেছিলেন এবং এই রাজবাড়ির প্রাঙ্গণে সভা করে গিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরার মতো বিপ্লবীরা এই মাটিতে জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে এই শহরের পুরানো ইতিহাসের অধ্যায় কেন বিলীন হয়ে যাচ্ছে সেটা আমাদের জানা নেই। তাই এই ইতিহাস আর বর্তমানকে নিয়েই আমরা আপনাদের হোস্ট সুবীর এবং নন্দিতা আজকের তমলুক শহর ভ্রমণ করব এবং বিভিন্ন তথ্য আপনাদের জানাবো। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন। প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলের পাশে থাকুন। আমাদের চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। প্রথমেই একবার বলে রাখি তমলুক কিভাবে যাবেন। যদি ট্রেনে যেতে চান, হাওড়া থেকে যে কোনো দীঘাগামী এক্সপ্রেস ট্রেনে আপনারা তমলুক যেতে পারেন, হলদিয়া লোকালে যেতে পারেন, কিংবা সকাল 6:45-এ সাঁতরাগাছি মেছেদা ট্রেন তমলুক হয়ে দীঘা যায়। বাই রোড যদি যেতে চান, কলকাতা থেকে তমলুকের দূরত্ব মাত্র 80 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। আর কোলাঘাট ব্রিজ থেকে তমলুকের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর আমরা উলুবেড়িয়া থেকে গিয়েছিলাম, দূরত্ব 45 কিলোমিটার। তো তমলুকে এলে আপনারা কি কি দেখবেন, মানে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন। তো ফার্স্টেই আমরা চলে এলাম তমলুক স্টেশন, আপনাদের স্টেশনটা দেখাবো বলে। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা তো স্টেশনে আসছেনই, আর আমরা আজকে 2 হুইলার নিয়ে এসেছি। স্টেশনটাও বেশ সুন্দর দেখতে, চারিদিকে ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। তো প্রথমেই আপনারা স্টেশনে এসে এখানে সামনে টোটো স্ট্যান্ড পাবেন। তো এখান থেকে আপনারা টোটো বুক করে নিতে পারেন। এখানে যে টোটো স্ট্যান্ড আছে, তো এখানে টোটোগুলো 3 থেকে 400 টাকার মতো নিচ্ছে। এখানে ধরুন বেশ কয়েকটা স্পট আপনাদের মেন পয়েন্টগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবে। ঘুরিয়ে দেখিয়ে আবার কিন্তু আপনাদের স্টেশনেই ছেড়ে দেবেন। তো আপনারা আপনাদের সুবিধা মতো প্ল্যানিং করবেন। তো ফার্স্ট টাইম আমরা এসে আগে আপনাদের তমলুক স্টেশনটাই ভালো করে দেখিয়ে দিলাম। এইরকমই একটা আমি টোটো দাদার নাম্বারও দিয়ে দিচ্ছি। দাদা, আপনার নামটা একটু বলুন। অরুণ খাঁড়া। অরুণ খাঁড়া। আমরা যেহেতু উলুবেড়িয়া থেকে এসেছি, 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সেই কারণেই আমরা 2 হুইলার নিয়ে বেরিয়েছি। আর কলকাতা থেকে আপনারা যদি আসেন, ধরুন 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আপনারা 2 হুইলার নিয়েও আসতে পারেন, 4 হুইলার নিয়েও আসতে পারেন। তো আমরা এখান থেকে প্রথম যাব বর্গভীমা মন্দির, কারণ এখানের সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে এখানকার বর্গভীমা মন্দির, যেটা 51 পীঠের একটা পীঠ। তমলুক শহরের জনপ্রিয় পীঠস্থান মা বর্গভীমা মন্দির। স্টেশন থেকে সময় লাগবে 10 মিনিটের মতো। স্টেশন থেকে আমরা 10 মিনিটের মধ্যেই কিন্তু এই মন্দিরে চলে এলাম। এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। এর পাশেই হচ্ছে ডান দিকে আছে জুতো রাখার ব্যবস্থা। আর এই যে সাইডে দেখছেন, এইগুলো হচ্ছে সমস্ত কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায় এই দোকানগুলো। এবং মন্দিরের ঠিক ডান দিকটায় এই দেখুন, এখানে খুব সুন্দর আপনারা বাইক পার্কিংয়ের জায়গা পাবেন। এখানে 10 টাকা করে লাগে, বাইক পার্কিং করে রাখতে পারবেন। এছাড়াও আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন, মানে মন্দিরের সামনে 4 হুইলার রাখার একটা ব্যবস্থা রয়েছে, সেখানেও আপনারা কিন্তু 4 হুইলার রাখতে পারবেন। একটা অন্য রকমের একটা পরিবেশ, তাই না? এই জায়গাটা খুব ভালো লাগে কিন্তু এই জায়গাটা। পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হিন্দু ধর্মের 51টি সতীপীঠের একটি পীঠস্থান হল মা বর্গভীমা মন্দির।
মন্দিরে দেবী বর্গভীমা বা ভীমরূপা মাতা রূপে পূজিত হন। তিনি তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী এবং মন্বন্তরে দেবী উগ্র তারা বা কালী রূপে পরিচিত। এই যে এখানে দেখছেন, এইটা হচ্ছে এই মন্দিরের অন্নভোগের জায়গা। আপনারা এই মন্দিরে এলে এখানে কিন্তু নিত্য মায়ের অন্নভোগ সেবা দেওয়া হয়, সেই ভোগ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। তো এখানে এসে 8টা থেকে কুপন দেওয়া হয়, আপনাকে সেই মতো কিন্তু কুপনটা কাটতে হবে। আর এখানে এই ভোগের কুপনের মূল্য হচ্ছে 110 টাকা করে। মায়ের যে অন্নভোগ দেয়া হয় এই হচ্ছে রান্নাশাল দেখুন, আর এই সামনেই ভক্তদের অন্নভোগ দেয়া হচ্ছে, অন্নভোগ দেয়া হবে, এখনই শুরু হবে। ভক্তরা সব বসে পড়েছেন। আপনারা এই যে এই জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড। তো এই জায়গাটা, এই পবিত্র কুণ্ডটা প্রাচীনকালে আমাদের যে রূপনারায়ণ নদী আছে, রূপনারায়ণ নদীর একটা অংশ কিন্তু এই কুণ্ডর সাথে মিলিত হতো। রূপনারায়ণ নদী এখন অনেক দূর দিয়ে বয়ে যাওয়ার কারণে এখন সেটা আলাদা হয়ে গেছে এই অংশটা। এখানে সতী মায়ের বাঁ পায়ের গোড়ালি পড়েছিল, সেই জন্যই এখানে একটা মানে পীঠস্থান যেটা বলা যায়। তো মায়ের প্রিয় হচ্ছে শোল মাছ, যে ভোগ মাকে দেয়া হয় তার মধ্যে শোল মাছ রোজই থাকে। আর আপনারা যে ভক্তরা এসে ভোগ গ্রহণ করবেন, আপনারা যে শোল মাছ প্রত্যেক দিন পাবেন ভক্তরা, সেটা কিন্তু নয়। কারণ এত পরিমাণ ভক্তের যদি এখানে সমাগম হয়, সেই শোল মাছটা সবাইকে দেওয়া সম্ভব না, এর পরিবর্তে কিন্তু অন্য মাছ দেওয়া হয়। প্রায় সময় কিন্তু থাকে, তাই না? প্রায় সময় থাকে শোল মাছ, তবে সব সময় সম্ভব হয় না আর কি। এই মন্দিরের মধ্যেই দেখুন বিভিন্ন বিশ্রামাগার করা রয়েছে। মন্দিরটি ওড়িশি স্থাপত্য শৈলীর আদলে তৈরি এবং এর উচ্চতা প্রায় 60 ফুট। বর্তমান মন্দিরের কাঠামো সপ্তদশ শতকের বলে অনুমান করা হয়, যদিও দেবীর আরাধনা কয়েক হাজার হাজার বছর ধরে এই স্থানে প্রচলিত আছে। মহাভারতের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ বা তার বংশধরেরা এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি আছে। দেবী চতুর্ভুজা কালো পাথরের মূর্তি শায়িত শিবের উপরে দণ্ডায়মান। অনেকের বিশ্বাস এটি 51 পীঠের প্রথম পীঠ। এটি স্থানীয় হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কাছে অত্যন্ত জাগ্রত ও পবিত্র স্থান হিসাবে গণ্য। এই মন্দিরের পাশে যে আপনারা বৃক্ষটা দেখছেন, এটা মনস্কামনা বৃক্ষ। তো আপনারা এখানে এসে এই যে ধাগা, চূর্ণি, এই সবগুলো বাঁধতে পারেন, বেঁধে মাকে আপনাদের মনের বাসনা জানাতে পারেন। মা সবার মঙ্গল করুক, জয় মা। প্রথম যখন আমরা 12টার সময় এসেছিলাম তখন কিন্তু এতটা মানে ভক্তদের ভিড় ছিল না, তাই না? এখন পুরো ভিড় হয়ে গেছে দেখুন, ভক্তরা প্রচুর এসে গেছেন। এখন আমরা দুপুর 12টার সময় এসেছিলাম না? হ্যাঁ, আমরা ঘন্টাখানেক আমরা ঘুরছি। এই মন্দিরে মায়ের নিত্য পূজা তো রোজই হয়, তার সাথে বিবাহ, অন্নপ্রাশন এবং আরও যে সমস্ত বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, অনেক কিছুই সামাজিক অনুষ্ঠান কিন্তু এই মন্দিরে হয়। বর্গভীমা মন্দির থেকে আমরা চলে এসেছি তমলুক রাজবাড়ি। মানে রাজবাড়ির কিছুই আর নেই, একেবারে ভগ্নপ্রায় অবস্থা। কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এককালে রাজবাড়ি ছিল এবং বিশাল একটা অংশ নিয়ে পুরো জায়গাটা রয়েছে। 5000 বছরের পুরানো রাজবাড়ি। এই রাজবাড়ি মহাভারতের সময় থেকে স্বাধীনতা সংগ্রামের সাথে বিভিন্নভাবে কিন্তু যুক্ত। এই রাজবাড়ি স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু নিজে এসেছিলেন এই রাজবাড়িতে এবং এখানে বসেই কিন্তু একটা সভা উনি করে গিয়েছিলেন। এখন তবে এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যায় না। আমরা এখন এখানে এসে যেটা দেখছি, এই রাজবাড়িকে সংরক্ষণ করে রাখার জন্য কাজ চলছে। তো আশা করা যায় বেশ কিছু বছর পরে আমরা রাজবাড়িটাকে ভালোভাবে আশা করছি দেখতে পাবো। কিংবদন্তি বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বহু বিপ্লবী এই শহরের সঙ্গে যুক্ত ছিলেন। ব্রিটিশ আমলে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল তমলুক। এই শহরের ইতিহাস হাজার হাজার বছরের পুরানো, যার প্রমাণ পাওয়া যায় খ্রিস্টীয় পূর্ব 3য় শতাব্দী পর্যন্ত। প্রাচীনকালে এই তাম্রলিপ্ত শহর ছিল একটা সামুদ্রিক আন্তর্জাতিক বাণিজ্যিক বন্দর। এখান থেকে নীল, সিল্ক, তামা এবং আরও অন্যান্য পণ্য যা গ্রিক, রোম, মধ্যপ্রাচ্য,
দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার মতো দূরবর্তী স্থানের সঙ্গে বাণিজ্য ক্ষেত্র গড়ে উঠেছিল। এই রাজবাড়ি থেকে তমলুকের আরও একটি দর্শনীয় স্থানে আমরা চলে যাচ্ছি। এবারে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে চলে এলাম। তমলুকের জনপ্রিয় আরও একটা জায়গা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই স্থানটা হচ্ছে এক পবিত্র স্থান, মানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দুবার এই জায়গায় কিন্তু পা রেখেছিলেন। এটা হচ্ছে এক গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্যর বাড়ি। আনুমানিক 1509 থেকে 1510 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তমলুকে এসেছিলেন। নবদ্বীপ থেকে পুরী যাওয়ার পথে তিনি পানিহাটি বরাহনগর হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই পথেই তিনি প্রাচীন বন্দরনগরী তাম্রলিপ্ত বা তমলুকে এসে উপস্থিত হয়েছিলেন। তমলুকে তিনি তার কনিষ্ঠ ভক্ত এই বাসুদেব ঘোষের বাড়িতেই অতিথি গ্রহণ করেন। বাসুদেব ঘোষ ছিলেন একজন পরম বৈষ্ণব এবং পদকর্তা। কথিত আছে তমলুকে অবস্থানকালে মহাপ্রভু তার ভক্ত বাসুদেব ঘোষকে তার দিব্য রূপের দর্শন দিয়েছিলেন। তিনি বাসুদেবকে নিজের ষড়ভুজ মূর্তি দেখিয়েছিলেন, যা ছিল রাম, কৃষ্ণ এবং সন্ন্যাসী, এই 3 রূপের সম্মিলিত প্রকাশ। এই স্থানটি মহাপ্রভুর মন্দির নামে খ্যাত। এই যে বকুল গাছ দেখছেন, এই বকুল গাছ 500 বছর আগের। আর এই যে বাসুদেব ঘোষ, ইনি এই বকুল গাছের তলাতেই কিন্তু ভজন সাধন করতেন। আশেপাশে সব ছোট ছোট মন্দির রয়েছে এখানে, সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে হচ্ছে শ্রী শ্রী নবগ্রহ মন্দির, এই হচ্ছে মহাবীর মন্দির, শ্রী শ্রী সিদ্ধি বিনায়ক গণেশ মন্দির। ভিতরের জায়গাটা বেশ অনেকটাই এবং বেশ সুন্দর করে সাজানো রয়েছে। শিব মন্দির, এখানে আরও সব বিভিন্ন রকম মন্দির রয়েছে। এবারে আমরা চলে এলাম রূপনারায়ণ নদীর তীরে। প্রাচীনকালে এই রূপনারায়ণ নদী সমুদ্রের কাছাকাছি ছিল এবং এই তমলুক বা তাম্রলিপ্ত ছিল একটি আন্তর্জাতিক বন্দর। বহু জ্ঞানীগুণী মানুষ দেশ বিদেশ থেকে আসা যাওয়া করেছিলেন এই বন্দরের মাধ্যমে। সম্রাট অশোকের সময়ে এই তাম্রলিপ্ত শহর বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের একটা কেন্দ্র ছিল। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোকের পুত্র এবং কন্যাকে এই তাম্রলিপ্ত শহর থেকেই শৃঙ্খলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। 5ম শতাব্দীর প্রথম দিকে 411 খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় 1600 বছর আগে চীনা পরিব্রাজক ফাহিয়েন এসেছিলেন এই তাম্রলিপ্ত শহরে। 7ম শতাব্দীতে 638 খ্রিস্টাব্দে আজ থেকে প্রায় 1400 বছর আগে এসেছিলেন আরও এক চীনা পরিব্রাজক হিউয়েন সাং, এবং এনারা তাদের চৈনিক গ্রন্থে বৌদ্ধ ধর্ম এবং তাম্রলিপ্ত শহরের কথা উল্লেখ করে গিয়েছিলেন। আজও তা প্রমাণিত, এবং এই ধরনের বহু জ্ঞানীগুণী পরিব্রাজক এই দেশের তমলুক শহরে পা রেখে গিয়েছিলেন। এরপর রূপনারায়ণ নদীতে পলি পড়ে তাম্রলিপ্ত শহরের বাণিজ্য ক্ষেত্র আস্তে আস্তে ভাটা পড়ল এবং বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারেও সংকুচিত হল এবং সনাতনী ধর্মের প্রসার ঘটল। এবারে আমরা চলে এলাম বীর বিপ্লবী মাতঙ্গিনী হাজরার গুলিবিদ্ধ স্থানে। বলা হয় বানপুকুর। এই জায়গায় 1942 সালে 29 সেপ্টেম্বর ইংরেজ পুলিশ হাতে মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ হয়েছিল। 1953 সালে ওনার স্মৃতির উদ্দেশ্যে এই যে দেখছেন এই স্মৃতিসৌধটা কিন্তু বানিয়ে রাখা আছে এবং ওই দিকে একটা ওনার স্ট্যাচুও করা আছে। ভারত ছাড়ো আন্দোলন, লবণ সত্যাগ্রহ আন্দোলন, এই সমস্ত বহু আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময়ে তিনি এই জায়গাতেই ইংরেজদের হাতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সেই জায়গা আজও চিরস্থায়ী হয়ে রয়েছে। এবং এই জায়গাটায় একটা পুকুর রয়েছে, পুরো পুকুরটা বাঁধানো। জায়গাটা ঘুরতেও কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। আর বিশেষ করে যখন সন্ধ্যার সময় এই জায়গাটা চারিদিকে লাইট দিয়ে সেজে ওঠে তখন কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আর একটা জিনিস দেখলাম, এই পুকুরে কিন্তু এত বড় বড় সব মাছ আছে। এগুলো কি মাছ? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খাবার দিলেই কিন্তু খাবে। দেখো খুব সুন্দর দেখতে লাগলো মাছগুলো। সবসময় থাকে এই মাছগুলো এখানে। মাতঙ্গিনী হাজরার গুলিবিদ্ধ স্থান দেখার পরে আমরা এখন চলে এসেছি, এইটা হচ্ছে রামসাগর পুকুর। তো এই জায়গাটা এলে আপনারা কিন্তু এখানে গ্রন্থাগার দেখতে পাবেন, তমলুক গ্রন্থাগার। তারপরে এই সামনেই হচ্ছে রামকৃষ্ণ মিশন, এবং এই জায়গাটাও আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। সামনে দেখুন একদম বাঁধানো পুকুর,
গ্রন্থাগারের সামনেই দেখুন একটা খুব সুন্দর স্ট্যাচু করা রয়েছে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের। আপনারা যারা তমলুকে ঘুরতে আসবেন মানে কি কি দেখবেন সেটা তো আপনাদের দেখালাম। এবার যদি আপনারা 1 নাইট 2 ডেজ ট্যুর করেন তো থাকবেন কোথায়? এখানে একটা সুন্দর গেস্ট হাউস আছে, সামনেই আছে গেস্ট হাউস, শালুক গেস্ট হাউস। তো আমরা এবার যাব শালুক গেস্ট হাউসে, গিয়ে আপনাদের সবটাই দেখাবো। শালুক গেস্ট হাউসটা কিন্তু এখন শালুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হয়েছে। এখানে যে গ্রাউন্ড ফ্লোরটা যেখানটা রিসেপশন এরিয়া, তো এখানে নিচটা দেখুন, মানে এইদিকে টোটালি হচ্ছে গিফট আইটেম রয়েছে। আপনারা যদি একদিনের ভ্রমণের জন্য বেরিয়ে পড়েন কিংবা এক রাত্রি 2 দিন, তমলুকে বেশ কিছু হোটেল বা গেস্ট হাউস পেয়ে যাবেন। তার মধ্যে এই শালুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়। বর্গভীমা মন্দির থেকে এই হোটেল বা রেস্টুরেন্ট মাত্র 4 থেকে 5 মিনিট। আপনারা চাইলে এই তমলুক ভ্রমণ করে নেওয়ার পর এখান থেকে মাত্র 17 কিলোমিটার গেলেই পাবেন মহিষাদল রাজবাড়ি, সেটাও একটি জনপ্রিয় জায়গা। চাইলে একদিনের ট্যুর বা এক রাত্রি 2 দিনের ট্যুরে তমলুকের সাথে এই জায়গাটাও ঘুরে নিতে পারবেন। এই হোটেলের একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমটা মানে বেশ বড়। সামনে একটা বেড দেয়া আছে, যেখানে আপনারা ডাবল বেড আছে, এখানে আপনারা 3 জন অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আর বেডের ঠিক অপোজিট সাইডে যদি আমি আসি, দেখুন এখানে একটা মানে পুরো বড় একটা উইন্ডো আছে, যে উইন্ডো দিয়ে আপনারা হচ্ছে এই যে সামনে যে সুইমিং পুল আছে, যেটা সুইমিং পুল মানে সুইমিং যেখানটা শেখানো হয়, এটা পুকুরও বলতে পারেন, এখানটা ভালো সুন্দরভাবে একটা ভিউ পয়েন্ট পাবেন আপনারা এরকম। এবার বেডের সাইডে দেখুন এইরকম সাইড টেবিল আছে, তার সাথে ইলেকট্রিক কেটেলের ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট আছে, তারপর বিভিন্ন জায়গায় মানে লাইটের ব্যবস্থা আছে। আর এই দিকটা হচ্ছে একটা বসার অপশান করা আছে, আপনি এখানটা বসে মানে ওই উইন্ডো দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে দেখতে পারবেন। আর এখানে টি কিটসের সমস্ত কিছু ব্যবস্থা আছে, আপনি চা বানিয়ে খেতে পারবেন। আর হচ্ছে এই দিকটা ওয়াল টিভি দেওয়া আছে, এখানটা কি আছে একটু দেখে নিই। আর দেখুন এই দিকেও একটা এইরকম একটা উইন্ডো আছে, যেটা রুমের ব্যাক সাইডটা কিছুটা একটা ভিউ আপনারা পাচ্ছেন। আমি এখন পর্দাটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মানে ছোট্ট টেবিল মতো করা আছে, তার সাথে একটা চেয়ার রাখা আছে, আপনি কোনো রকম এখানে ল্যাপটপ নিয়ে কাজকর্ম করতে পারবেন বা এইসব কিছু একটা করতে পারবেন। আর রুমের এই সাইডটা দেখুন একটা বড় ওয়ার্ড্রোব করা আছে, এই হচ্ছে ওয়ার্ড্রোব, আপনি এখানে সমস্ত কিছু রাখতে পারবেন। আর এইখানে একটা বড় মিরর দেয়া আছে, আপনারা এখানে ড্রেসিং করতে পারবেন। আর বেডের পাশেই হচ্ছে এখানে এই যে ইন্টারকামের ব্যবস্থা আছে, আপনি এখান থেকে এটা ইউজ করতে পারবেন। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুম এখানে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, গিজার, একটা ওয়াশরুমে যে বেসিক ফেসিলিটি থাকে সমস্ত কিছু অ্যাভেলেবেল। আমি আপনাদের পুরো রুমটা দেখালাম। এখানের প্রত্যেকটা রুমই হচ্ছে এসি, আর রুমের স্টার্টিং প্রাইস হচ্ছে 1600 টাকা। আরও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। এবার যে ব্যাঙ্কোয়েট রুম আছে সেটাও আপনাদের দেখিয়ে দেব। এখানে ধরুন বর্গভীমা মন্দির আপনারা কোনো অনুষ্ঠান করলেন, সেখানে তারপরে যদি আপনারা রেস্ট নিতে চান বা থাকতে চান বা কোনো যদি অনুষ্ঠান করতে চান, সেক্ষেত্রেও আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। বা তমলুক ট্যুর সম্বন্ধে আপনারা যদি কিছু জানতে চান বা যদি ট্যুর করতে চান, এনারা কিন্তু সব ব্যবস্থা করে দেয়। আপনারা এই নাম্বারে যদি যোগাযোগ করেন, এই হোটেলের নাম্বারে, আপনাদের কিন্তু সমস্ত ব্যবস্থাই হয়ে যাবে। এবারে এই হোটেলের আপনাদের রুপটপটা দেখাচ্ছি। রুপটপও কিন্তু খুব সুন্দর। রুপটপ থেকেও আপনারা চারিদিকের ভিউ পাবেন, খুব সুন্দর। একটু রাজকীয় ব্যাপার এই জায়গাটায় দেখুন। আর এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও কিন্তু মন্দ না, মানে সামনেই সুইমিং পুল আছে এবং সাইডে ধরুন সবুজ প্রকৃতিকে আপনারা এই রুপটপ থেকে কিন্তু অনুভব করতে পারবেন। আর কিছুটা সময় বসে এখানে কাটাতেও পারবেন, আশা করি খুব ভালো লাগবে। এই হচ্ছে শালুক হোটেলের ব্যাঙ্কোয়েট হল, খুবই ওয়েল ডেকোরেটেড। আপনারা যে কোনো অনুষ্ঠান চাইলে কিন্তু এই হল ভাড়া নিতে পারেন। আপনাদের যে এই ব্যাঙ্কোয়েট হলটা দেখালাম, এখানে ধরুন ছোটোখাটো বার্থডে পার্টি বা কনফারেন্স এই সমস্ত কিন্তু এই জায়গাটাতে হয়। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 300 জনার মতো, 250 থেকে 300 জনার মতো ওনারা কিন্তু এখানে ব্যবস্থা করে দেন। এই যে আমাদের স্টার্টার চলে এসেছে। আমরা স্টার্টারে নিয়েছি চিকেন টিক্কা, তার সাথে আছে গ্রিন চাট আর স্যালাড।
লাঞ্চে আমরা নিয়েছি মিক্সড রাইস, তার সাথে হচ্ছে চিলি চিকেনের সাথে পর্ন দিয়ে একটা সুন্দর প্রিপারেশান। আর খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত, মানে দারুণ লাগছে কিন্তু খেতে। এটা আপাতত শেষ করি, এখনও আছে। আমার সামনে এখন এত খাবার রয়েছে, তার সাথে দেখুন তিনটে গ্লাস মকটেল। আমি এখন 2 হাতে 2টো মকটেল নিয়েছি। এইটা হচ্ছে গ্রিন অ্যাপেল আর এইটা হচ্ছে 6 অন দ্য বিচ। তো দুটোই ট্রাই করে দেখব কেমন। আর একটা ছিল, সেটা সুবীর অলরেডি ট্রাই করে নিয়েছে। এটা ভালো লাগছে কিন্তু বেশি। হ্যাঁ, নামটাও কিন্তু সেই রকম। শালুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চের পরে কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় চলে এলাম এই হোটেলের সামনেই রয়েছে রামকৃষ্ণ মিশন। শান্ত একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আপনারা সন্ধ্যারতি এবং বেশ কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন, যেখানে মা শারদা এবং রামকৃষ্ণর দর্শন পেয়ে আপনাদের মন এবং প্রাণ ভরে উঠবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে বা মূল্যবান কিছু তথ্য জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা একটা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ট্রাভেল ব্লগার সুবীর চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।